আমরা প্রায়ই ভাবি মানুষের প্রকৃত পরিচয় কোথায় লুকিয়ে থাকে, তার ব্যাংক ব্যালেন্সে নাকি অন্যের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতায়। ধনসম্পদ হয়তো আমাদের এক বিলাসবহুল জীবন দিতে পারে, কিন্তু একটি সুন্দর মন আমাদের দেয় বেঁচে থাকার প্রকৃত অর্থ। আজ আপনাদের এমন একটি গল্প শোনাব যা প্রমাণ করে যে মানবতাই হল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ঘটনাটি আমাদেরই শহরের তিলোত্তমা কলকাতার বুকে ঘটে যাওয়া এক বাস্তব সত্য, যেখানে শহরের বুকে পাশাপাশি বাস করে চরম বিলাসিতা এবং নিদারুণ দারিদ্র্য। কলকাতার অন্যতম অভিজাত এলাকা আলিপুরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক বিশাল অট্টালিকা, যার নাম ছিল কৃষ্ণা ভবন। সেই প্রাসাদে ছিল বহুমূল্য মার্বেল পাথরে মোড়া সিঁড়ি, কাঁচের বিশাল দেয়াল, গ্যারেজ ভর্তি নামিদামি বিদেশি গাড়ি, আর বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা চোখ ধাঁধানো জাঁকজমক। তবে এই সমস্ত জাঁকজমক ও প্রাচুর্যের মাঝে বসবাস করেও আরিয়ান রায় নামের ছেলেটির ভেতরটা ছিল বড্ড ফাঁকা। সে ছিল শহরের নামজাদা কোটিপতি ব্যবসায়ী বিক্রম রায়ের একমাত্র সন্তান। জীবনে অর্থের টানাটানি বা অভাব কাকে বলে তা তার একেবারেই অজানা ছিল। শিশু বয়স থেকেই তার কোনো ইচ্ছা অপূর্ণ থাকেনি। চাওয়ার আগেই সবকিছু তার পায়ের কাছে হাজির হতো। নামিদামি আন্তর্জাতিক স্কুল, বিদেশি ব্র্যান্ডের দামি পোশাক, চোখ ধাঁধানো বিলাসবহুল গাড়ি, অভিজাত ক্লাব এবং বন্ধুদের সাথে উদ্দাম পার্টি, এসবই ছিল তার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু তাদের ওই বিশাল প্রাসাদে যে সমস্ত মানুষেরা দিন রাত পরিশ্রম করত, তাদের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগতের মতো। সেই পরিচারকদের দলেই কাজ করত গৌরী নামের একটি মেয়ে। বয়স তার বড়জোর 22 বছর, শরীরে রুগ্ন ও শীর্ণখা একটি গড়ন, যে সর্বদা অতি সাধারণ মূলিন পোশাকে নিজের দৃষ্টি অবনত রেখে কাজ করে যেত। রোজ ভোরবেলা সে সবার প্রথম কাজে উপস্থিত হতো। অত্যন্ত নীরবে সে সারা বাড়ির ঝাড়ামোছা সম্পন্ন করত। এঁটো বাসনপত্র মাজা থেকে শুরু করে জামাকাপড় কাচা সব কিছুই সে একা হাতে সামলাত এবং অকারণে কারো সাথে কোনো বাকালপ না করে সন্ধ্যা নামার আগেই নিজের বাড়ির পথ ধরত। অট্টালিকার অন্যান্য কর্মচারীরা প্রায়শই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, মাঝে মধ্যেই তাকে ধমক দিত, আবার অনেক সময় নিজেদের ভাগের কাজটুকুও জোর করে তার কাঁধে চাপিয়ে দিত। এত কিছুর পরেও মেয়েটির মুখে কখনো কোনো অভিযোগের সুর শোনা যায়নি। একদিন রান্নাঘরের কাজে ব্যস্ত থাকার সময় বয়স্ক রাঁধুনি শান্তিমাসি তাকে উদ্দেশ্য করে বলে বসল, হ্যাঁ রে গৌরী, তুই রোজ কাজ শেষ করি এত দ্রুত বাড়ি যাওয়ার জন্য কেন ছুট লাগাস? একটু তো বিশ্রামও নিতে পারিস। এই কথার উত্তরে গৌরী কেবল এক চেলতে ম্লান হাসি উপহার দিল। সে জানালো তার বাড়িতে মা একাকী থাকেন এবং সাথে একটি ছোট ভাইও রয়েছে। ঠিক এই কয়টি কথা উচ্চারণ করেই সে পুনরায় নিজের কাজে মনোনিবেশ করল। বাড়ির মালিকের ছেলে আরিয়ানের চোখে তাকে অনেকবারই পড়েছে, তবে সে কখনোই এই মেয়েটির দিকে আলাদা করে মনোযোগ দেয়নি। তার চিন্তাভাবনায় বাড়ির সমস্ত কাজের লোকগুলো কেবলই যন্ত্রের মতো কিছু দাস ছিল, রক্তমাংসের মানুষ নয়। তা সত্ত্বেও একটি বিষয়ে গৌরীর স্বভাব ছিল বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা। গৌরী কখনোই এমন কোনো বস্তুকে স্পর্শ করত না যার ওপর তার বিন্দুমাত্র অধিকার নেই। বহুবার এমন হয়েছে যে বাড়ির এদিক ওদিক নগদ অর্থ অযত্নে পড়ে থেকেছে। এমনকি অত্যন্ত দামি জিনিসপত্র চোখের সামনে থাকলেও সেগুলোর দিকে সে কখনো লোভাতুর দৃষ্টিতে তাকায়নি। একদিনের ঘটনা, আরিয়ানের একটি বহুমূল্য হাতঘড়ি সোফার তলায় পড়ে হারিয়ে গিয়েছিল। সন্ধেবেলায় অনেক খোঁজাখুঁজির পরেও সে ঘড়িটির কোনো হদিস পেল না। আরিয়ানের বদ্ধমূল ধারণা হলো যে নিশ্চিতভাবেই কেউ সেটি চুরি করেছে। ঠিক সেই মুহূর্তেই গৌরী ধীর পায়ে সেখানে উপস্থিত হলো এবং অত্যন্ত বিনীত স্বরে জানালো, সাহেব, আপনার এই ঘড়িটা ওই সোফার নিচেই পড়েছিল। এই বলে সে নিজের 2 হাত বাড়িয়ে অতি সন্তর্পণে ঘড়িটি আরিয়ানের দিকে এগিয়ে দিল। আরিয়ান সামান্যতম কৃতজ্ঞতা প্রকাশ না করেই ঘড়িটি নিজের হাতে তুলে নিল। সে কেবল তাচ্ছিল্যের সাথে সামান্য মাথা নেড়ে সম্মতি জানালো। তবে ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে আরিয়ান জীবনের প্রথমবার এই মেয়েটিকে নিয়ে ভাবল, সত্যিই এক অদ্ভুত স্বভাবের মেয়ে সে। এভাবেই সময়ের চাকায় দিন পেরোতে লাগল। এরপর আচমকাই একদিন গৌরী কাজে অনুপস্থিত রইল। প্রথম দিন তার এই না আসাটা কেউ সেভাবে ভ্রুক্ষেপ করল না, কিন্তু যখন দ্বিতীয় দিনেও তার দেখা মিলল না, তখন বাড়ির ম্যানেজার রমেশ বেশ উচ্চস্বরে বিরক্তি প্রকাশ করতে শুরু করল। তার বক্তব্য ছিল, বর্তমান যুগের মানুষদের ওপর কোনোভাবেই বিশ্বাস রাখা যায় না। এরা ঠিকমতো বেতন পায়, তা সত্ত্বেও হুট করে কাজ ফেলে চলে যায়। এরপর যখন তৃতীয় দিনেও গৌরী কাজে যোগ দিল না, তখন পুরো বাড়িতে এক চরম বিশৃঙ্খলা দেখা দিল। প্রত্যেকের ওপর কাজের চাপ দ্বিগুণ হয়ে গেল। পরিচারক থেকে শুরু করে সবাই তার ওপর চরম বিরক্ত হয়ে উঠল। ম্যানেজার রমেশ আরিয়ানকে গিয়ে নালিশ করল, স্যার,
এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মেয়েকে আর ভুলেও কাজে বহাল রাখবেন না। কাউকে কোনো কিছু না জানিয়েই সে বেমালুম গায়েব হয়ে গেছে। আরিয়ান সেই মুহূর্তে নিজের মোবাইল ফোনের স্ক্রিনে ব্যস্ত ছিল, কিন্তু কে জানে কেন সে হঠাৎ করে ফোন থেকে চোখ সরিয়ে মাথা তুলে রমেশকে প্রশ্ন করে বসল, সে কোথায় থাকে? রমেশ মালিকের এমন অপ্রত্যাশিত প্রশ্নে বেশ কিছুটা হতবাক হয়ে উত্তর দিল, ওই তো টপসিয়ার দিকে কোনো এক বস্তি এলাকায় থাকে, পুরো ঠিকানা আমার জানা নেই। আরিয়ান মুখে আর কোনো শব্দ উচ্চারণ করল না, কিন্তু তার মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করল। তার বারবার মনে পড়তে লাগলো যে এই মেয়েটি তো কখনোই ছুটি নিত না বা কাজ থেকে বাঁচার জন্য কোনো অজুহাতও দেখাতো না, তবে সে এভাবে হঠাৎ করে গায়েব হয়ে গেল কেন? সেই রাতের উদ্দাম পার্টিতেও আরিয়ানের মন কোনোভাবেই থিতু হতে পারল না। তার বন্ধুদের অবিরাম কথাবার্তা, কানের পর্দা ফাটানো উচ্চস্বরের গান এবং সদার উচ্ছ্বসিত হাসি, এই সব কিছুই তার কাছে এক বিরক্তিকর কোলাহল বলে মনে হতে লাগল। মাঝরাতেই সে বাড়ি ফিরে এসে নিজের বারান্দায় দাঁড়িয়ে কলকাতার রাতের ঝলমলে আলো দেখছিল। বহুতলের নিচে ফাঁকা রাস্তায় তখনও কয়েকজন দিনমজুর গভীর রাতে নিজেদের কাজে লিপ্ত ছিল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে তার চোখের সামনে গৌরীর সেই মুখটি ভেসে উঠল, চরম ক্লান্তিতে ভরা, কিন্তু কি আশ্চর্য রকমের শান্ত। পরের দিন সকালবেলা সে হঠাৎ করেই বলে উঠল, আমি একটু বাইরে যাচ্ছি। তার গাড়ি ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় স্যার? আরিয়ান কয়েক সেকেন্ড সম্পূর্ণ চুপ থাকল, তারপর সে ধীর কণ্ঠে উচ্চারণ করল, টপসিয়ারের বস্তিতে। গাড়ি ড্রাইভার রিয়ার ভিউ আয়নার মধ্যে দিয়ে অত্যন্ত অবাক দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করল। সে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না যে এমন এক কোটিপতি বাড়ির ছেলে নিজে থেকে বস্তি এলাকার দিকে যাচ্ছে। তাদের গাড়িটি যত বেশি ওই অবহেলিত এলাকার দিকে অগ্রসর হতে লাগলো, শহরের রাস্তাগুলো যেন ততটাই সংকীর্ণ হতে শুরু করল। জাঁকজমক ও চাকচিক্য এক নিমেষে উধাও হয়ে গেল এবং তার পরিবর্তে চারদিকে তীব্র দুর্গন্ধ, মানুষের উপচে পড়া ভিড় এবং সারি সারি জরাজীর্ণ ভাঙাচোরা ঘরবাড়ি চোখে পড়তে লাগল। আরিয়ান তার জীবনে এই প্রথমবার এমন এক অচেনা জগতে পা রেখেছিল। গলির রাস্তা অত্যন্ত সরু হওয়ার কারণে তাদের গাড়িটি আর ভেতরে প্রবেশ করতে পারছিল না, তাই বাধ্য হয়েই তাকে পায়ে হেঁটে ভেতরে যেতে হলো। তার চারপাশের পরিবেশে কেবলই সরু গলি, ড্রেনের নোংরা জল, মাথার ওপর টিনের চাল, খালি পায়ে ঘুরে বেড়ানো বাচ্চারা এবং অসুস্থ বৃদ্ধদের দৃশ্য, এসব তার কাছে অন্য কোনো পৃথিবীর মতো মনে হচ্ছিল। সে সেখানে অনেককে জিজ্ঞেস করল, এখানে গৌরী থাকে যে এক বড় বাড়িতে কাজ করে? স্থানীয় এক বৃদ্ধা মহিলা তাকে উপর থেকে নিচ পর্যন্ত বেশ খুঁটিয়ে দেখলেন। তারপর তিনি নিজের আঙুল দিয়ে একটি সরু গলির দিকে ইশারা করলেন। তিনি জানালেন, একেবারে শেষে যে ভাঙা কুঁড়েঘরটি আছে ওখানেই সে থাকে। আরিয়ান ধীরে ধীরে সেই নির্দিষ্ট গন্তব্যের দিকে এগোলো। সামনের দিকে ফেলা তার প্রতিটি কদমের সাথে তার বুক জোরে ধুকপুক করছিল। তার এমন মনে হচ্ছিল যেন সে কোনো অজানা ভয়ের দিকে এগিয়ে যাচ্ছে। গলির একেবারে শেষে পৌঁছানোর পর সত্যি একটি অত্যন্ত জরাজীর্ণ কুঁড়েঘর চোখে পড়ল। মাথার ওপরে থাকা টিনের চালাটি প্রায় অর্ধেক ভাঙা, দরজায় কাপড়ের একটি পর্দা ঝোলানো, বাইরে মাটিতে পড়ে থাকা একটি অত্যন্ত পুরনো বাসন। ঠিক তখনই ভেতর থেকে কাশির আওয়াজ আসছিল। সেই আওয়াজ ছিল খুব দুর্বল এবং বুক ফাটা যন্ত্রণায় ভরা। আরিয়ান কিছুক্ষণ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করবে নাকি সেখান থেকেই ফিরে যাবে, কিন্তু পরক্ষণেই ভেতর থেকে একটি মৃদু স্বর ভেসে এলো, জল, কেউ একটু জল দাও। এই আর্তনাদ শুনে তার বুকটা যেন মোচড় দিয়ে উঠল। সে নিজের কাঁপা হাতে দরজার সেই কাপড়ের পর্দাটি সরালো, আর ভেতরে পা রাখতেই সে যে দৃশ্য দেখল তা দেখে তার পায়ের তলার মাটি সম্পূর্ণভাবে সরে গেল। সেই কুঁড়েঘরের ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। শুধু ঘরের এক কোণে থাকা ভাঙা জানালা দিয়ে আসা হালকা আলোই ভেতরে সবকিছু দেখার জন্য যথেষ্ট ছিল। মাটিতে একটি অত্যন্ত পুরনো তোষক পাতা ছিল, যার ওপর প্রায় কঙ্কালসার অবস্থায় এক বৃদ্ধা শুয়ে শুয়ে কাশছিলেন। জলের অভাবে তার ঠোঁট শুকিয়ে একেবারে সাদা হয়ে গিয়েছিল, চোখগুলো গর্তে ঢুকে গিয়েছিল, আর শরীর এতটাই দুর্বল ছিল যে মনে হচ্ছিল যেন হাড়ের ওপর শুধু চামড়া লেগে আছে। পাশেই একটি ছোট্ট ছেলে গুটিসুটি মেরে বসেছিল, যে তার চোখে মুখে ভয় আর খিদে নিয়ে চুপচাপ সেই বৃদ্ধাকে দেখছিল। তার সামনে একটি খালি ঘটি রাখা ছিল, হয়তো সেটা দিয়েই সে তার মাকে জল দেবার চেষ্টা করছিল, কিন্তু ঘটিটা একেবারে শুকনো ছিল। সেই কুঁড়েঘরে খাওয়ার মতো কিছুই মজুদ ছিল না। উনুনে ছাই নেই, বাসনে ডাল নেই, কোথাও শস্যের একটা দানাও নেই। আরিয়ান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। সে প্রথমবারের মতো বুঝতে পারল দারিদ্র্য দেখতে কেমন হয়, এর গন্ধ কেমন হয় এবং কত নিঃশব্দে এটি মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। তখনই বৃদ্ধা আবার যন্ত্রণায় কোকিয়ে উঠলেন, জল,
তার গলা এতই ক্ষীণ ছিল যে প্রতিটি শব্দ বের করতে যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আরিয়ান সঙ্গে সঙ্গে চারিদিকে তাকালো। সে দেখল এক কোণে একটি ভাঙা বালতিতে কিছুটা নোংরা জল পড়ে আছে। সে কিছু না ভেবেই সেই জল ঘটিতে ভরল এবং ধীরে ধীরে সেই বৃদ্ধার ঠোঁটে ঠেকালো। বৃদ্ধা কাঁপা হাতে ঘটিটা ধরার চেষ্টা করলেন, কিন্তু শরীরে ন্যূনতম জোরটুকুও ছিল না। অগত্যা আরিয়ানই তাকে ধরে জল খাওয়ালো। 2 ঢোক জল ভেতরে যেতেই তার 2 চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল, যেন কেউ তাকে এক নতুন জীবন দিয়ে দিয়েছে। ঠিক তখনই কুঁড়েঘরের দরজায় শব্দ হলো। আরিয়ান পেছনে ঘুরে তাকালো। দরজায় গৌরী দাঁড়িয়েছিল। তার এক হাতে ওষুধের একটি ছোট প্যাকেট আর অন্য হাতে অর্ধেক ভরা জলের বোতল ছিল। সামনে আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার এমন মনে হলো যেন তার শ্বাস আটকে গেছে। কিছুক্ষণ দুজনেই শুধু একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। গৌরীর চোখে ভয়, লজ্জার, ঘাবড়ে যাওয়ার ভাব সব একসঙ্গে জড়িয়েছিল। সে তাড়াতাড়ি ভেতরে এসে জলের বোতলটি মাটিতে নামিয়ে রাখল আর নিজের মায়ের কাছে বসে পড়ল। মা, জল নিয়ে এসেছি। তার গলা কাঁপছিল। তারপর ধীরে ধীরে সে মায়ের মাথা নিজের কোলে রাখল এবং বোতল থেকে জল খাওয়াতে লাগল। বৃদ্ধা অনেক কষ্টে চোখ খুলে নিজের মেয়েকে দেখলেন, যেন তাকে চিনতেও তার অনেক শক্তি খরচ করতে হচ্ছে। আরিয়ান এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না কি বলবে বা কি জিজ্ঞেস করবে। এই সেই মেয়ে যে তার বাড়িতে চুপচাপ কাজ করত, আর এখানে তার জীবন এমন ভয়ানক অবস্থায় কাটছিল। সে মৃদুস্বরে জিজ্ঞেস করল, তুমি কাজে আসনি কেন? গৌরী তার দিকে না তাকিয়ে উত্তর দিল, মা অসুস্থ। ব্যাস, এইটুকুই। তার শব্দগুলো অত্যন্ত ছোট ছিল, কিন্তু তাতে এতই বেদনা লুকিয়েছিল যে আরিয়ানের আর কিছু জিজ্ঞেস করার সাহস রইল না। তখনই ছোট ছেলেটি আস্তে করে বলে উঠল, দিদি, খুব খিদে পেয়েছে। তার গলার স্বর এতটাই নিষ্পাপ ও দুর্বল ছিল যে তা শুনেই আরিয়ানের বুকের ভেতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গৌরী সাথে সাথে তার মাথায় হাত বুলিয়ে দিল। ব্যাস, এক্ষুনি কিছু আনছি। কিন্তু সে খুব ভালো করেই জানত যে কুঁড়েঘরে কিচ্ছু নেই। আরিয়ান আবার চারদিকে তাকালো। সত্যিই সেখানে খাওয়ার মতো একটা জিনিসও ছিল না। তার মনে পড়ল বাড়ি থেকে বেরোনোর সময় সে শুধু ফোন আর মানি ব্যাগ নিয়ে এসেছিল। সে পকেট থেকে টাকা বের করে গৌরীর দিকে এগিয়ে দিল। এগুলো রাখো, খাবার নিয়ে এসো। গৌরী তৎক্ষণাৎ হাত পিছিয়ে নিল, যেন টাকা ছোঁয়াটাও তার কাছে কোনো অন্যায় কাজ। না সাহেব, আমি সামনে নেব। তার গলায় বিনয় ছিল, কিন্তু আত্মসম্মানও ঠিক ততটাই মজবুত ছিল। আরিয়ান প্রথমবারের মতো বুঝল, দারিদ্র মানুষকে কখনো ছোট করে না, পরিস্থিতি ছোট করে। সে একটু কড়া সুরে বলল, এটি সাহায্য নয়, এখনকার প্রয়োজন। গৌরী কিছু বলল না। তার 2 চোখে জল ভরে গেল, কিন্তু তবুও সে টাকা নিল না। তখনই বৃদ্ধা দুর্বল স্বরে বলে উঠলেন, নিয়ে নে মা, বাচ্চারা অনাহারে আছে। এই কথা শুনেই গৌরী ভেতর থেকে ভেঙে পড়ল। সে কাঁপা হাতে টাকাগুলো নিল এবং মাথা নিচু করে ফেলল। তার চোখ থেকে জল টপ টপ করে মাটিতে ঝরে পড়ছিল। আরিয়ানের মনে হলো যেন সেই কান্নার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। সে সঙ্গে সঙ্গে বলল, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। কোনো উত্তরের অপেক্ষা না করেই সে বাইরে বেরিয়ে গেল। শুরু গলিতে আসতেই তার মনে হলো যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে সে যে বিলাসবহুল পৃথিবী থেকে এসেছিল তা এখন অনেক দূরের মনে হচ্ছিল। সে কাছের একটি দোকান থেকে যা যা পাওয়া যায় সবকিছু কিনে নিল, চাল, ডাল, দুধ, পাউরুটি, বিস্কুট, ফল এবং ওষুধ। দোকানদারও অবাক হয়ে দেখছিল এত দামি পোশাক পরা একটি ছেলে বস্তিতে এত জিনিস কেন কিনছে। যখন সে কুঁড়েঘরে ফিরে এলো তখন ছোট ছেলেটি তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে কোনো দেবদূতকে দেখছে। গৌরী চুপচাপ জিনিসগুলো নিল এবং তৎক্ষণাৎ উনুন জ্বালাতে বসল। কিছুক্ষণ পরেই কুঁড়েঘরে প্রথমবারের মতো খাবারের সুগন্ধ ছড়াতে লাগল। বৃদ্ধা মায়ের চোখে উজ্জ্বলতা ফিরে এলো এবং ছোট ভাই চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল। আরিয়ান দরজার কাছে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার প্রথমবারের মতো মনে হলো আসল খুশি কি, যখন কোনো ক্ষুধার্ত মানুষ পেট ভরে খেতে পারে। খাবার তৈরি হলে গৌরী সবার আগে নিজের মাকে খাওয়ালো, তারপর ভাইকে এবং সবার শেষে নিজে খেতে বসল। আরিয়ান জিজ্ঞেস করল, তুমি আগে কেন খেলে না? সে শুধু এটুকু বলল, এদের ছাড়া আমার পেট কিভাবে ভরতে পারে। এ কথা শুনে আরিয়ানের ভেতরে যেন গভীরভাবে কিছু একটা নাড়িয়ে দিল। সে হঠাৎ বুঝতে পারল যে এই ছোট্ট কুঁড়েঘরে বসবাসকারী মানুষেরা তার চেয়ে অনেক বেশি ধনী, কারণ তাদের একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসা রয়েছে। সে ধীরে ধীরে বাইরে বেরোতে লাগল, কিন্তু তখনই পেছন থেকে গৌরীর ডাক এলো, সাহেব। সে থমকে দাঁড়ালো। সে ঘুরে দেখল গৌরী দাঁড়িয়ে আছে, চোখে কৃতজ্ঞতা এবং সংকোচ দুটোই। সে মৃদু স্বরে বলল, আজ যদি আপনি না আসতেন তবে হয়তো। সে আর বলতে পারল না। তার গলা বুঝে এলো, কিন্তু কথা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আরিয়ান কিছুই বলল না। তার কাছে বলার মতো কোনো শব্দ ছিল না। সে শুধু চুপচাপ বাইরে বেরিয়ে গেল। তবে যেতে যেতে সে অনুভব করল যে আজ তার জীবনের গতিপথ বদলে গেছে, কারণ প্রথমবারের মতো সে টাকা দিয়ে নয়, মানবতা দিয়ে কাউকে বাঁচিয়েছে। বাইরে বেরোনোর পর আরিয়ান কিছুক্ষণ গলিতে দাঁড়িয়ে রইল।
তার হাত এখনও কাঁপছিল আর বুক খুব জোরে ধুকপুক করছিল। আশেপাশে সেই একই দুর্গন্ধ, একই নোংরা, একই কোলাহল ছিল, কিন্তু এখন তার কাছে এগুলো আর আগের মতো মনে হচ্ছিল না, যেমনটা আসার সময় মনে হয়েছিল। এখন প্রতিটি জিনিসের মধ্যে সে কেবল মানুষের কষ্ট দেখতে পাচ্ছিল, অসহায়তা দেখতে পাচ্ছিল। সে গাড়ি পর্যন্ত পৌঁছে দরজা খুলল, কিন্তু ভেতরে বসার আগে আরেকবার পেছনে ফিরে সেই সরু গলির দিকে তাকালো, যেখানে ওই কুঁড়েঘরটি ছিল। তার মনে হলো যেন তার একটা অংশ সেখানেই রয়ে গেছে। গাড়ি চলতে শুরু করল, কিন্তু সারা রাস্তা আরিয়ান একেবারে চুপ করে রইল। ড্রাইভার বেশ কয়েকবার রিয়ার ভিউ মিরারে তাকে দেখল, তবে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। বাড়ি পৌঁছতেই পরিচারকেরা দরজা খুলে দিল। এসির ঠান্ডা বাতাস মুখে এসে লাগল, কিন্তু সে কোনো আরাম পেল না। সে সোজা নিজের ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। ঘরে সবকিছু আগের মতোই ছিল, দামি আসবাবপত্র, বড় পর্দা, নরম বিছানা, কিন্তু আজ তার কাছে এসব কিছু বোঝার মতো মনে হচ্ছিল। তার বারবার সেই দৃশ্যই মনে পড়ছিল, শুকনো শরীরের বৃদ্ধা মা, ক্ষুধার্ত ছোট ভাই আর গৌরীর নত চোখ। সে মাথায় হাত দিয়ে বসল। প্রথমবারের মতো তার কাছে নিজের টাকাগুলোকে সম্পূর্ণ মূল্যহীন মনে হচ্ছিল। সন্ধ্যা পর্যন্ত সে ঘর থেকে বেরোল না। নিচে ডাইনিং টেবিলে নানা ধরনের খাবার সাজানো ছিল, কিন্তু তার কোনো খিদে ছিল না। সে শুধু জল খেল আর তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। দূরে শহরের ঝলমলে আলো দেখা যাচ্ছিল, কিন্তু আজ তার মনে হচ্ছিল এই ঝলমলের পেছনে কত গভীর অন্ধকার লুকিয়ে আছে। হঠাৎ তার মনে পড়ল গৌরীর মায়ের অবস্থা খুব খারাপ ছিল, যদি চিকিৎসা না হয় তবে। এই কথা ভাবতেই তার বুকটা ধরফড় করে উঠল। সে সাথে সাথে ফোন তুলে নিজের ফ্যামিলি ডাক্তারকে কল করল। ডাক্তারবাবু, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। সে কোনো ভূমিকা ছাড়াই সোজা কথাটি বলল। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায়? আরিয়ান শুধু এটুকু বলল, একজনের জীবন বাঁচাতে হবে। কিছুক্ষণ পরেই গাড়িটি আবার সেই একই দিকে ছুটতে লাগল। ডাক্তার এখনও বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। যখন গাড়িটি বস্তির কাছে থামল, তখন ডাক্তার চমকে উঠলেন। এখানে? আরিয়ান মাথা নাড়ল এবং তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। এবার তার পা আগের চেয়ে অনেক বেশি দ্রুত চলছিল, যেন তার ভয় ছিল যে কোথাও পৌঁছতে দেরি না হয়ে যায়। কুঁয়ে ঘরের কাছে পৌঁছতেই সে ভেতর থেকে ফুঁপিয়ে কাঁদার হালকা আওয়াজ শুনতে পেল। তার বুক জোরে কেঁপে উঠল। সে একটুও না থেমে পর্দা সরিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে সেই একই দৃশ্য ছিল, তবে পরিবেশটা আরও গুমোট হয়েছিল। গৌরী মায়ের কাছে বসে কাঁদছিল আর ছোট ভাইটি চুপচাপ এক কোণে বসেছিল। বৃদ্ধা মায়ের শ্বাস খুব দ্রুত চলছিল, যেন প্রতিটি নিঃশ্বাসই তার শেষ নিঃশ্বাস হতে পারে। আরিয়ান তৎক্ষণাৎ ডাক্তারকে ভেতরে ডাকল। ডাক্তার একটু সময় নষ্ট না করে তার নাড়ি দেখলেন, চোখ পরীক্ষা করলেন, তারপর ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করলেন। কয়েক মিনিটের মধ্যেই কুড়ি ঘরের ভেতরে তোলপাড় বেড়ে গেল। গৌরী আতঙ্কিত হয়ে সবকিছু দেখছিল। তার চোখে ভয় ছিল, কিন্তু সেই সাথে আশাও ছিল। ইঞ্জেকশন দেওয়ার পর ডাক্তার ধীরে ধীরে বললেন, অবস্থা খুব দুর্বল, তবে এখন হয়তো সামলে উঠবে। এই কথা শুনেই গৌরী ডুকরে কেঁদে উঠল। সে মায়ের হাত আঁকড়ে ধরল এবং বারবার ভগবানের নাম নিতে লাগল। ছোট ভাইটিও তার কাছে এসে সেটে বসল। আরিয়ান কোণে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মনে হচ্ছিল যেন সে নিজের কাছের কারো জন্য চিন্তিত। ডাক্তার কিছু ওষুধ দিলেন এবং কড়া গলায় বললেন, খাবার আর ওষুধ ঠিক সময় পেলে ঠিক হয়ে যাবেন, তা না হলে। তিনি বাক্যটি শেষ করতে পারলেন না, কিন্তু কথাটি পরিষ্কার ছিল। আরিয়ান সাথে সাথে বলল, যা যা দরকার আমি সব করব। ডাক্তার তার দিকে তাকালেন, যেন তিনি প্রথমবার বুঝলেন যে এই ছেলেটি এখানে কেন এসেছে। ডাক্তারের যাবার পর কুঁড়ে ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। গৌরী চোখ মুছে মৃদু গলায় বলল, আপনি এত কিছু কেন করলেন সাহেব? তার প্রশ্নে যেমন বিস্ময় ছিল, তেমনি ভয়ও ছিল, যেন সে কোনো প্রতিদানের আশঙ্কা করছিল। আরিয়ান কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কারণ সাহায্য করার জন্য তো কাউকে থাকতে হবে। তার কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তাতে গভীর সততা ছিল। গৌরী প্রথমবারের মতো সরাসরি তার দিকে তাকালো। হয়তো প্রথমবার তাকে সে শুধু মালিক নয়, বরং একজন মানুষ হিসাবে দেখল। রাত হতে শুরু করেছিল। কুঁড়ে ঘরের বাইরে অন্ধকার নেমে এসেছিল, কিন্তু ভেতরে এক ছোট্ট আশার প্রদীপ জ্বলে উঠেছিল। আরিয়ান যখন যেতে উদ্যত হলো, তখন ছোট ভাইটি ধীরে ধীরে তার কাছে এলো এবং তার হাত ধরল। তার চোখে ছিল চরম নিষ্পাপ ভাব। সে খুব মৃদু স্বরে বলল, দাদা ভাই, কালও আসবে তো? এই কথা শুনে আরিয়ানের গলা বুঝে এলো। তার মনে হলো যেন কেউ তাকে আপন করে নিয়েছে। সে হালকা করে মাথা নাড়ল, হ্যাঁ আসব। বাচ্চাটির মুখে প্রথমবারের মতো হাসি ফুটল। আরিয়ান বাইরে বেরিয়ে এলো, কিন্তু এবার তার পদক্ষেপ বেশ হালকা মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল সে খালি হাতে যাচ্ছে না, বরং অমূল্য কিছু একটা নিয়ে যাচ্ছে। গাড়িতে বসেই সে চোখ বন্ধ করে নিল।
আজ প্রথমবারের মতো সে অনুভব করল যে জীবনের অর্থ কেবল নিজের জন্য বাঁচা নয়, কখনো কখনো কোনো অচেনা মানুষের জন্য দাঁড়িয়ে পড়াই মানুষ হওয়ার আসল পরিচয়। সে জানত না যে এই সিদ্ধান্তটি ভবিষ্যতে তার গোটা পৃথিবীকে বদলে দেবে। পরদিন সকালে আরিয়ান খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল। সারা রাত তার ঘুম আসেনি। বারবার সেই কুঁড়ে ঘর, সেই অসুস্থ মা আর ওই বাচ্চাটির গলার আওয়াজ তার কানে বাজছিল। দাদা ভাই, কালও আসবে তো? সে না খেয়েই তৈরি হয়ে নিল এবং ড্রাইভারকে বলল, সোজা বাজারে চলো। সারা রাস্তা সে চুপ করে রইল, শুধু এটাই ভাবতে থাকলো যে আজ যেন তাদের অভুক্ত না থাকতে হয়। বাজার থেকে সে অনেক জিনিস কিনল, রেশন, ফল, দুধ, ওষুধ, কম্বল, এমনকি একটি ছোট্ট স্টোভও। দোকানদার অবাক হয়ে দেখছিল, কিন্তু আরিয়ান সবকিছু গাড়িতে রাখল এবং বস্তিতে পৌঁছে গেল। এবার তার পা ফেলতে কোনো দ্বিধা ছিল না। গলির লোকেরা তাকে চিনতে শুরু করেছিল। কয়েকটি বাচ্চা তার পিছু পিছু হাঁটতে লাগল। সে কুড়ে ঘরের সামনে পৌঁছে ডাক দিল, গৌরী। ভেতর থেকে কাশির আওয়াজ এলো। তারপর গৌরী বাইরে এলো। তাকে দেখে সে চমকে উঠল। তার চোখে ক্লান্তি ছিল, তবে ভয় কম ছিল। আরিয়ান চুপচাপ জিনিসপত্র ভেতরে রাখতে শুরু করল, চাল, দুধ, ফল, ওষুধ। ছোট্ট ঘরটি ভরে গেল। গৌরী কেবল তাকিয়ে রইল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। মা ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে এসেছে রে? গৌরী বলল, ওই সাহেব। মায়ের চোখে জল চলে এলো। ছোট ভাই খুশিতে জিনিসগুলো ছুঁয়ে দেখতে লাগল। আরিয়ান তার মাথায় হাত রাখতেই সে হেসে দিল, আর সেই হাসিটি আরিয়ানের মন ছুঁয়ে গেল। কিছুক্ষণ পর গৌরী আস্তে করে বলল, সাহেব, এত কিছু করবেন না সাহেব, আমরা এসবে অভ্যস্ত নই। আরিয়ান বলল, এটা দান নয়, এটা প্রয়োজন। তখনই তার নজর একটি পুরনো ছবির ওপর পড়ল। সে জিজ্ঞেস করল, ইনি কে? গৌরী বলল, বাবা, 2 বছর আগে মারা গেছেন। আরিয়ান বুঝতে পারল যে তার মৃত্যুর পরেই সবকিছু ভেঙে পড়েছে। তখনই বাইরে থেকে লোকেদের ফিসফিসানি শোনা যেতে লাগল। কেউ বলছিল, মেয়েটা এক বড় লোককে ফাঁসিয়েছে। কেউ আবার হাসতে হাসতে অন্য কিছু বলল। এই কথাগুলো ভেতর পর্যন্ত শোনা যাচ্ছিল। গৌরীর মুখ নিচু হয়ে গেল। সে মৃদু স্বরে বলল, আপনি আর আসবেন না, লোকেরা খারাপ কথা বলছে। তার কথাগুলো বেদনায় ভরা ছিল। আরিয়ান প্রথমবার অনুভব করল যে সমাজের কটাক্ষ সাহায্যের চেয়েও বেশি ভারী হয়। সে বলল, আমি যদি না আসি তবে চিকিৎসা কিভাবে হবে? গৌরী চুপ করে রইল। তখনই মা বললেন, লোকেরা তো কত কিছুই বলবে বাবা, ক্ষুধার্তকে যে খাবার দেয় সে ঈশ্বরের সমান। এ কথা শুনে গৌরী কেঁদে ফেলল। ছোট ভাই আরিয়ানের হাত ধরে বলল, দাদা ভাই, তুমি এসো, আমাদের ভালো লাগে। সেই নিষ্পাপ স্বর সব কটূক্তিকে তুচ্ছ করে দিল। আরিয়ান গভীর শ্বাস নিয়ে বলল, আমি আসতে থাকব, কারণ আমি নিজেকে আটকাতে পারছি না। হয়তো এটা শুধু দয়া নয়, এটা ছিল আপন করে নেওয়া। গৌরী প্রথমবারের মতো হালকা হাসল, যা জলে ভেজা ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো। যাওয়ার সময় মা আশীর্বাদ করলেন, সুখে থেকো বাবা। আরিয়ান থমকে দাঁড়ালো, কারণ এই প্রথম কেউ তাকে মন থেকে আশীর্বাদ করেছিল। সে বাইরে বেরোলে গলিতে দাঁড়িয়ে থাকা লোকেরা চুপ হয়ে গেল। এবার তার কারোর পরোয়া ছিল না। গাড়িতে বসতেই তার মনে হলো সে বদলে গেছে। সে এখন আর সেই বেপরোয়া বড়লোক ছেলেটি নেই। সে জানত না মুন্দে কি হবে, কিন্তু এটুকু বুঝতে পেরেছিল যে এই পরিবারের কাছ থেকে সে নিজেকে আর দূরে রাখতে পারবে না। দিন কাটতে লাগল, আর আরিয়ানের সেখানে আসা ওই কুঁয়েঘরের জীবনের একটি অংশ হয়ে গেল। এখন সে শুধু জিনিসপত্র নয়, নিজের সময়ও নিয়ে আসত। কখনো ওষুধ খাইয়ে দিত, কখনো খাবার বানাতে সাহায্য করত, কখনো ছোট ভাইকে পড়াতো, তো কখনো বৃদ্ধা মায়ের কাছে বসে গল্প করত। ধীরে ধীরে মায়ের অবস্থার উন্নতি হতে লাগল এবং কুঁড়ে ঘরে প্রথমবার আশার আলো দেখা গেল। তবে আরিয়ানের বাড়িতেও তার এই পরিবর্তন স্পষ্ট নজরে আসতে শুরু করল। তার বাবা জিজ্ঞেস করলেন, রোজ কোথায় যাও? আরিয়ান শান্ত হয়ে বলল, একটি পরিবারকে সাহায্য করতে। বাবা হেসে উঠলেন, দুনিয়ার সব গরিবের দায়িত্ব নিয়ে নিয়েছ নাকি? এ কথা শুনে আরিয়ান চুপ করে গেল, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে গেল। এক সন্ধ্যায় যখন সে কুঁড়ে ঘরে পৌঁছালো, তখন সেখানকার পরিবেশ খুব গুমোট ছিল। গৌরী চুপ, ভাই চুপ, আর মায়ের চোখে জল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? গৌরী বলল, বাড়ির মালিক কুঁড়ে ঘর খালি করতে বলছে, টাকা না দিলে বের করে দেবে। ঠিক পরের দিনই আরিয়ান টাকা দিয়ে কাগজপত্র বানিয়ে দিল, যাতে তাদের কেউ আর বের করে দিতে না পারে। যখন সেই খবর নিয়ে এলো, তখন ছোট ভাই খুশিতে লাফিয়ে উঠল। মা কাঁদতে লাগলেন, আর গৌরী শুধু তার দিকে তাকিয়েই রইল। কিন্তু সেই রাতেই হাসপাতাল থেকে ফোন এলো, রোগীর অবস্থা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন। আরিয়ান দৌড়ে গেল। সেখানে গৌরী মেঝেতে বসে কাঁদছিল। ভাই তাকে জড়িয়ে ধরেছিল, আর মা আইসিইউতে ছিলেন। ডাক্তার বললেন, শরীর অত্যন্ত দুর্বল।
কিছুক্ষণ পর সব কিছু শেষ হয়ে গেল। গৌরীর আর্তনাদ শুনে পুরো হাসপাতাল কেঁপে উঠল। ভাই ভয়ে কাঁদতে লাগল। আরিয়ান প্রথমবার কাউকে এভাবে ভেঙে পড়তে দেখল। গৌরী তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এখন আমাদের আর কেউ রইল না। শেষকৃত্যের পর কুঁড়েঘরটা আরও বেশি শূন্য হয়ে গেল। ভাই চুপচাপ থাকতে শুরু করল। গৌরীর চোখের জলও শুকিয়ে গেল। একদিন ভাই আস্তে করে জিজ্ঞেস করল, দাদা ভাই, তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? আরিয়ান তাকে জড়িয়ে ধরল। কখনো না। সেই মুহূর্তেই সে অনুভব করল যে এটা আর শুধু সাহায্য নয়, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সে বলল, তোমরা চাইলে দুজনে আমার বাড়িতে চলতে পারো। সেখানে পড়াশোনাও হবে আর কেউ বিরক্তও করবে না। গৌরী ভাইয়ের দিকে তাকালো, তার আশা ভরা চোখ দেখল আর চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। কয়েক মাস পর সেই কৃষ্ণা ভবন একদম বদলে গিয়েছিল। ভাই স্কুলে যেতে শুরু করেছিল, গৌরী বাড়ি সামলাতে লাগল, আর আরিয়ান সত্যিই খুশি থাকতে শুরু করল। একদিন বারান্দা থেকে নিচে খেলতে থাকা বাচ্চাটিকে দেখে সে হেসে উঠল। সে বুঝতে পারল যে আসল ধন সম্পদ টাকায় নয়, আপন মানুষের মধ্যে লুকিয়ে থাকে। ঠিক তখনই পেছন থেকে গৌরী এসে চা দিল। তাদের চোখাচোখি হল, কোনো দ্বিধা ছাড়া, কোনো দূরত্ব ছাড়া, কেবল আপনত্ব। কলকাতার সেই ঝলমলে রাতই ছিল, সেই উঁচু উঁচু ইমারত, কিন্তু এখন আরিয়ানের মনে কোনো অন্ধকার ছিল না। কারণ একজন গরিব পরিচারিকার কুঁড়ে ঘর তাকে এমন কিছু শিখিয়েছিল যা কোটি কোটি টাকাও শেখাতে পারেনি। মানবতাই হল সবচেয়ে বড় সম্পদ। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে মানুষের পরিচয় তার টাকা বা মর্যাদা দিয়ে হয় না, বরং তার মন দিয়ে হয়। ধনী বা গরিব হওয়া দিয়ে নয়, অন্যের কষ্ট বোঝার ক্ষমতা দিয়ে মানুষ বড় হয়। সত্যিকারের সাহায্য মানে শুধু টাকা দেওয়া নয়, বরং কঠিন সময়ে কারো পাশে দাঁড়ানো। যখন আমরা অন্যের জীবন সুন্দর করে তুলি, তখনই আমাদের নিজেদের জীবনও বদলে যায়। এবার আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন রইল। আপনারা যদি স্বয়ং আরিয়ানের জায়গায় থাকতেন, তবে কি আপনারাও সমস্ত আভিজাত্য ভুলে সেই জরাজীর্ণ কুঁড়েঘর পর্যন্ত ছুটে যেতেন? সমাজ যখন চারপাশ থেকে নানা রকম কটূক্তি ও উল্টোপাল্টা কথা শোনাত, তখন কি আপনারা কোনো সম্পূর্ণ অচেনা ও গরিব পরিবারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মতো সাহস দেখাতে পারতেন? আর আপনাদের ব্যক্তিগত মতামত অনুযায়ী এই পুরো গল্পটিতে প্রকৃতপক্ষে সবচেয়ে বড় ত্যাগ ঠিক কার ছিল? ধনী কুবের আরিয়ানের নাকি গরিব পরিচারিকা গৌরীর? যদি এই গল্পটি সত্যিই আপনাদের হৃদয়ের মণিকোঠায় সামান্যতম দাগ কেটে থাকে, তবে অবশ্যই এই প্রয়াসটি পছন্দ করবেন। আপনাদের প্রিয় বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে এই কাহিনীটি বেশি করে ভাগ করে নেবেন, যাতে করে মানবতার এই অমূল্য বার্তাটি সমাজের আরও অসংখ্য মানুষের কাছে সহজেই পৌঁছতে পারে। ঠিক এই রকমই আরও অনেক বাস্তব, আবেগপ্রবণ এবং হৃদয়স্পর্শী কাহিনী নিয়মিত শুনতে নাজাত ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ঠিক ততক্ষণের জন্য নিজের এবং নিজের আপনজনদের খুব ভালো করে খেয়াল রাখবেন।